ডিবিসি প্লাস। ডিবিসি প্লাসের সাথে যুক্ত হয়েছেন মজিবুর রহমান হিরু, সাধারণ সম্পাদক, জাতীয় জনতা পার্টি। তার কাছ থেকে জানবো জাতীয় জনতা পার্টির ঐতিহ্য এবং দিক নির্দেশনামূলক তার বক্তব্য, এবং জেনারেল ওসমানী সাহেব কেন এই পার্টি গঠন করেছিলেন সেই সম্পর্কে। জনাব মজিবুর রহমান হিরু। আসসালামু আলাইকুম। আমি মুজিবুর রহমান চৌধুরী হিরু, জাতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক। আপনাদের কাছে উপস্থিত হয়ে আমার পার্টির লোকও এখানে সকলে উপস্থিত আছেন, দু একটি কথা বলার জন্য প্রস্তুতি নিচ্ছি। প্রথমেই বলবো, জেনারেল ওসমানী সাহেব উনি একটা প্রশ্ন করছেন আমাকে, কেন জাতীয় জনতা পার্টি সৃষ্টি করছেন। এটা খুব মূল্যবান প্রশ্ন। যখন উনি আওয়ামী লীগ করতেন তখন উনি ওনার দায়িত্বের বাইরে ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। আওয়ামী লীগ সরকার ওনারে নিয়ে নৌ ও বিমানবন্দর তৈরি করে দিয়েছে। ওই সময় ওইখান থেকে উনি বাকশাল করার সময় ওইখান থেকে যখন উনি পদত্যাগ করলেন, সাধারণ সদস্য পদ থেকেও পদত্যাগ করলেন, একেবারে ওই বঙ্গবন্ধুর সম্মুখে দাঁড়ায় উনি বললেন যে আমি জাতীয় জনতা আমি আওয়ামী লীগ করবো না। মন্ত্রিত্ব থেকেও পদত্যাগ করলাম, সাধারণ সদস্য থেকেও পদত্যাগ করলাম। কইরা উনি তখনই মনস্থ করলেন যে উনি একটা দল গঠন করবেন। তার খান আতার রহমান, কোরাইশি, তারপরে বাকি সাহেব, আরো অন্য অন্য পরিচিত অপরিচিত নেতাদেরকে নিয়ে উনি মিটিং শিটিং করলেন, কইরা দলটা গঠন করলেন 76-এর 5ই সেপ্টেম্বর। এখন প্রশ্ন দাঁড়ায় যে উনি এই দলটা সৃষ্টি করলেন কেন। এই প্রশ্নটা আসছে এখানে। নির্যাতিত নিষ্পেষিত লোকের ন্যায্য দাবি আদায় করার লক্ষ্যে, সংসদীয় গণতন্ত্রের লক্ষ্যে, এবং যারা আওয়ামী লীগ করে না কিন্তু রাজনীতি করে, এই ধরনের কিছু লোকের উনি আশাবাদী ছিলেন জাতীয় জনতা পার্টিতে একত্রিত করে দেশের উন্নয়নমূলক কোনো কাজে উনি হস্তক্ষেপ করবেন রাজনৈতিকভাবে। তো ওনার আশা পূরণ করছেন, উনি দল সৃষ্টি করছেন, বর্ধিত সভা করছেন, লন্ডনে গেছেন, লন্ডনে মিটিং করছেন, বিপুল সাড়া পাইছেন উনি লন্ডনে। সিলেটের বাসীরা ওনাকে সাহায্য করছে, লন্ডনে করছে, এবং বিভিন্ন জায়গায় ফ্রান্স, ইটালি, আমেরিকা, তারপরেও আরো কয়েকটা দেশে উনি করছেন, যেটা আমার এখন মুখস্থ নাই। তারপর উনি আসছেন জনতা ভবনে। এই জনতা ভবনটা আমরা আমাদের নিজস্ব পয়সা দিয়ে খরিদ করছি। অনেকে অনেক কথা বলে এটা নিয়ে, ওইটা আমি আজকে সেরা ফলাইতে চাই। এটা আমাদের নিজস্ব পয়সা দিয়ে খরিদ করা, দুইজন সম্মানিত সদস্যদের নামে, কিন্তু ওদের নামই শুধু, ওদের পয়সাও না, ওদের দাবি দেওয়াও না। ওনার এক দাবি দেওয়া দাঁড়াইছিল মাঝখানে, সেটাও আমরা খণ্ডন করছি। কারণ আমাকে একবার এরশাদ সাহেব বঙ্গভবনে ডাকাইছেন, কর্নেল আজিজ সাহেবরে দিয়ে ফোন করা। আমি গেছি, যাওয়ার পরে উনি বলছেন যে জনতা ভবন সম্বন্ধে আপনি কি বলার আছে বলেন। আমি এটা আমাদের নিজস্ব সম্পত্তি। ওসমানী সাহেব নির্বাচনের পরে কিছু টাকা অ্যাকাউন্টে ছিল আগে পিছের, ওই সব একত্রে কইরা আমাদের প্রবাসী বাঙালিরা লন্ডন থেকে টাকা পাঠাইছিলেন। ওই টাকা দিয়ে নির্বাচন হয়েছে, ওনার প্রেসিডেন্ট নির্বাচন। ওটা থেকে টাকা বাঁচার পরে আমরা এই বিল্ডিংটা কিনি। তখন প্রশ্ন উঠে যে জনতা পার্টির নামে কিনা হবে না কোনো ব্যক্তি বিশেষের নামে কিনা হবে। তখন উনি দুইজন সম্মানিত বিশ্বাসী লোকের নাম দিয়া কিনলেন, কিন্তু কেনার পর ওদের লোকজন কিছু দাবি দেওয়া করছিল ওসমানী সাহেব মারা যাওয়ার পরে, ওদের গার্জেন দুজন মারা যাওয়ার পরে। এটা আমি খণ্ডন করছি, কোর্টে আমি রায়ও পেয়েছি আমার নামে। এখন আমি আসল কথা আসি,
জেনারেল ওসমানী সাহেবের নির্দেশ কি ছিল আমাদের প্রতি? আমরা প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে একটু ভিন্ন স্টাইলে চলার জন্য উনি বলছিলেন আমাদেরকে। যেমন এলাকায় আমাদের সুনাম অর্জন করতে পারি, আমরা যে কোনো উপায়ে হোক নিজেকে সঠিক রাখতে পারি। জনতা পার্টির উদ্দেশ্যে আমরা এটাতে কর্মসূচি আছে, গঠনতন্ত্র আছে, দিক নির্দেশনার জন্য উনি আবার আচরণ বিধি সৃষ্টি করে গেছেন, যেটা অন্য রাজনৈতিক দলে নাই, আওয়ামী লীগেও নাই, বিএনপিরও নাই, জামাতেও নাই। আচরণ বিধি আমাদের একমাত্র আমাদের দলে আছে। আমাদের দলীয় আচরণ বিধি বিধি লঙ্ঘন করে এম এইচ খান চলে গেছেন এই পার্টি থেকে, বাগি সাহেব গেছেন, আরো অনেক মহারথী চলে গেছেন আচরণ বিধি অমান্য করে। আজকে আমি আমার উপস্থিত ভাইদের কাছে বলবো যে আপনারা আচরণ বিধিকে পুঙ্খানুপুঙ্খ রূপে পড়বেন, বুঝবেন এবং পালন করার চেষ্টা করবেন ফুললি। একেবারে সঠিকভাবে আচরণ বিধি পালন করবেন। আর রাজনীতি এমন একটা জিনিস যেটা চাকরি না, কিন্তু রাজনীতি এমন একটা জিনিস যে আমার বাবা মারা গেছে, আমার বাবা মারা গেছে, কবরে দিয়ে আমি জানাজা পড়া সোজা অফিসে এসে পর্যন্ত মিটিং ছিল সাপ্তাহিক। তখন ওসমান সাহেব আমারে জিজ্ঞেস করছে যে হিরু সাহেব আপনার আব্বা কি মারা গেছে কালকে না পরশু? আমি আজকে, এই একটু আগে আমি দাফন করে আসছি, বাস আর কোনো কথা নাই, চলে গেছেন নিজের রুমে। এখন প্রশ্ন দাঁড়ায়, ঠিক এইরকম আপনাদেরকে দায়িত্ব পূরণ করতে হবে। আপনারা মনে করেন না যে আমাদের দায়িত্ব দিছে চেয়ারম্যান সাহেব বা সাধারণ সম্পাদক সাহেব বা ইয়া কি কয় জামাল উদ্দিন খান সাহেব বা রানা ভাই, আমরা অবজ্ঞা করব, কাজ করব না একটা না একটা অজুহাত দিয়ে, তাহলে রাজনীতি করার দরকার পড়ে না। রাজনীতিটা রাজারা করতো আগে, এখন আমরা প্রজারাও করি। কারণ রাজনীতি যে বুঝে সেই করে। বুঝতে হয় রাজনীতিটা কি, আমাদের প্রথম বুঝতে হবে। আজকে জেনারেল ওসমানী সাহেবের একটা উক্তি দেই, উনি বলছিলেন গোজা মিল দিয়া ম্যাট্রিক পাস করা যায়, গোজা মিল দিয়া দেশ চালান যায় না। এই দেশ চালাইতে হইলে দেশ চালানোর প্রত্যেকটা বিষয়ের উপরে জ্ঞান থাকতে হবে। সেই জ্ঞানের এবং লোকজনের মাধ্যমে সঠিক জায়গায় সঠিক লোক বসানো হবে। করাপ্টেড লোক বসায় বসায় এক এক জায়গায়, আজকে ওয়াসার চেয়ারম্যান বসাই ছিল, এর আগে প্রাইম মিনিস্টার, সে কোটি কোটি টাকা মাইরা লন্ডনে গিয়া বসে রয়েছে। আজকে আমাদের ওয়াসার পানি সঠিকভাবে ঢাকা শহরে সাপ্লাই দিতে পারতেছে না, সুয়ারেজ লাইনের গন্ডগোল, এই সব কিছুর গন্ডগোল হয়েছে চোর চোট্ট গুন্ডা বদমাশরে বসাইলে সিটে। এখন আমি অনুরোধ করব যারা ক্ষমতাসীন সরকার আছেন, সরকারে বসছেন, আল্লাহর হুকুমে মানুষের তাদেরকে ভোট দিছে, সসম্মানে বসছে বিএনপি, আমি ওনাদের কাছে অনুরোধ করব জায়গা বিশেষে সঠিক লোক বসান। আপনাদের চলে যাওয়ার পরও যাতে আপনাকে সম্মান করে মানুষ, আরেকবার ডাইকা আপনাদেরকে আবার চেয়ারে বসায়। এমন লোক বসায় না যে লোক খালি নিজেরটাই চিন্তা করে, দেশের চিন্তা না করে। আমাদেরকে ওসমানী সাহেব দেশের চিন্তা করতে বলছেন, জনগণের চিন্তা করতে বলছেন। জনগণ কিভাবে সুন্দর থাকবো, কিভাবে চারটা ডাইল ভাত খাইবো, কিভাবে শিক্ষা অর্জন করব, লেবার থেকে শুরু করে সিএসপি পর্যন্ত কিভাবে চলবো, এটা ওসমানী সাহেব একটা টিএসসি যে বক্তব্য রাখছিলেন, সেই বক্তৃতার পরে ওসমানী সাহেবের ডক্টরেট দেওয়ার প্রশ্ন ছিল, কিছু ঘোষিং ফসিং করে ওই সময়কার সরকারি দল এটারে ক্যান্সেল করাই দিছে। আরে ভাই, ক্যান্সেল করাইলে কি ওসমানী 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 সাহেব না হইলে 9 মাসে দেশ স্বাধীন হইতো না। আমি চ্যালেঞ্জ করলাম, এমন কোন ব্যক্তি পৃথিবীতে জন্মায় নাই ওসমানী সাহেবের জায়গায় অন্য কেউ থাকলে, পৃথিবীর শ্রেষ্ঠ জেনারেল আইব খান কন আর টিক্কা খান কন আর বড় বড় ইয়া বলেন নেতা বলেন আর রাষ্ট্রপ্রধান আর বলেন, ওসমানী সাহেবের মতো জ্ঞান বুদ্ধি খুব কম মানুষের ছিল, খুব কম মানুষের ছিল। সেই জ্ঞান বুদ্ধি এই ঘোষণাপত্র কর্মসূচি
আচরণবিধি এই সৃষ্টি করে গেছেন, এগুলি আমাদের পবিত্র আমানত। এই আমানতরে আমরা ধারণ করব। আমরা নিজেদের স্বার্থে না, দলীয় স্বার্থে, দেশের স্বার্থে কাজ করব। দেশের জনগণের মুখে হাসি ফুটানোর জন্য সব রকম কাজ করব। আজকে বিরোধী দল করি দেখা আমরা সরকারি দলের ভয় করব, এটা কিছুতেই না, কিছুতেই না। আর ওই আরো সাথে কিছু দল আছে, আমি নাম বলি না, তারা ভয়ভীতি দেখায়, এটা বলে ওইটা বলে, আহ, সংবিধান ছুঁড়ে ফেলবে বলে। এইসব তিরিংবাজি দিয়ে রাজনীতি চলে না। আর পার্লামেন্টে যে অবস্থা এখন, যেভাবে কথাবার্তা, এটা আমার পছন্দ না। আমি মুজিবুর রহমান হিরু বলছি, জনতা পার্টির সাধারণ সম্পাদক হিসাবে, যে পার্লামেন্টের কথাবার্তা থাকবো পার্লামেন্টের মোতাবেক, ভদ্রতা ভাবে। স্পিকার বারবার ধমক দিতেছে, তো চুপ হয় না এক একজন। এই এই রকম সিস্টেম চলা উচিত না আমাদের বাঙালির সংস্কৃতিতে। আমরা এই দেশের মানুষ, এই দেশের মানুষই ক্ষমতায় বসছে। পাঞ্জাবি পাঠানরা বসে নাই যে আমরা যা খুশি তা বলুম, টেবিল চাপড়ামু, মুখ দিয়ে অশ্লীল কথা বলুম। আমরা তো সব বাঙালি, জনগণ আমাদেরকে পাঠাইছে, জনগণের ভোটে আমরা আসছি পার্লামেন্টে। জনগণের ভোটে যদি আইসা থাকি, তাহলে জনগণের কথা বলবো, আমরা নিজের কথা বলতে পারি না। আর এখানে আরো কিছু কথা আছে, এটা আমি এখন বলবো না, এখন বলার সময় আসে নাই। আমাদের একটা সময় আসবে, কারণ আমি একটা কথা বলছি, আমরা বর্তমান সরকারের ভয় করি না, আমরা জামাত ইসলামরে ভয় করি না, আমরা জাতীয় জনতা পার্টিকে ভয় করি, যে আমরা কাজ করছি কি করি নাই। জবাবদিহিতার মাঝে আমাদের কাছতে হবে সকলরে। যার যে দায়িত্ব জাতীয় জনতা পার্টিতে আছে, সেটা সম্পূর্ণরূপে করতে হইব। 16 আনা, এখানে কোনো খামখেয়ালি করলে চলবো না। খামখেয়ালি করলে আমরা রাজনীতি না করা আর করা একই কথা হয়। তা আশা করি আজকে আমি এই পর্যন্তই শেষ করব, কারণ সময় অনেক আগে আসছে। আমি বৃষ্টিতে ভিজে আমার কাপড় পর্যন্ত শুকিয়ে গেছে। এখন আরেকটু জানতে চাই পারিবারিক জীবন জেনারেল ওসমান সাহেবের, যে তার জীবন দশায় সে বিবাহ করছিল কিনা, এই জিনিসটা ওরে জেনারেল ওসমানী সাহেব বিবাহ করেন নাই। এখন সত্য কথা বলতে গেলে বলতে হয় আমাকে, জেনারেল ওসমানী সাহেবের সাথে একজনের পরিচয় ছিল, উনি একজনকে পছন্দ করতেন। আমি যা জানি এটা বলতেছি। এবং একজন ব্রিগেডিয়ার সাহেব আমাকে এই কথাটা বলছে, আমি নাম বলবো না, যে জেনারেল ওসমানী সাহেব একজন মহিলাকে পছন্দ করতেন। তার বাবা বলছিল যে ও তো কর্নেল, ওর কাছে তরে কি বিয়ে দেবো, ফ্ল্যাগ উড়াও কাকে, ওর গাড়িতে ফ্ল্যাগ উড়বো যেদিন, তো কর্নেলেরও একটা ফ্ল্যাগ উড়ে। উনি ব্রিগেডিয়ার হইলে ওনাকে বিয়ে দিব, নাহলে দিব না। এখন ওই মহিলাও বিয়ে করে নাই আমি যতটুকু জানি, মরার আগে পর্যন্ত। আর ওসমানী সাহেব বিয়ে করে নাই, এটা জানা কথা। এটা সত্য মিথ্যা আমি বলতে পারি না, গ্যারান্টি দিয়ে বলতে পারি না, এটা জানা কথা। একজন বলছে শুনছি, ওইটাই আমি বলছি আজকে। যেখানে এই প্রশ্নটা আমাদের বারবার মানুষ বলে। ওসমানী সৎ চরিত্রের লোক ছিলেন। উনি যেমন ধরেন মানুষকে সম্মান করতেন, কেউ অফিসে আসলে অরে নিয়ে রিক্সা গাড়ি পর্যন্ত তুলে দিয়ে আসতেন। বিশেষ করে উনি সিএমএচে যখন ছিলেন অসুস্থ, ভিআইপি 1-এ এরশাদ সাহেবের সময়, তখন উনি একদিন, আমি গেছি, আমি রেগুলার যেতাম ওনার সিএমএচে দেখা করতে, প্রত্যেক দিন মোটরসাইকেল দিয়া। উনি তখন একদিন গিয়ে দেখি নাই, তো এখানে ক্যাপ্টেন সালমা ছিল উপস্থিত, ডাক্তার মেডিকেল কোরের। উনি আমাকে বলে, হিরু ভাই আসেন চা খাই। তো চা খাবো, আমি তো ওসমানী সাহেবের সাথে দেখা করে আছি। উনি তো নাই। আমি কই আছেন, কই উনি পুরনো শহরে গেছেন রুগী দেখতে। আমি উনি তো রুগী, আবার রুগী দেখতে গেছেন কেন, কয় গেছেন ওনার খুশি। তো আর্মির একটা অ্যাম্বুলেন্সে করে উনি যোগীনগরে আসছেন, আপনার মাওলানা তর্কবাগী সাহেব অসুস্থ ছিল ওনারা দেখতে। তারপরে যখন উনি ব্যাক করছেন, আমি বললাম যে স্যার, আপনার নিজে রুগী এই কষ্ট করে যোগীনগরের মতো এই জায়গায় গেলেন। কয় হিরু সাহেব, উনি আমার খুব
প্রিয় লোক। উনি অসুস্থ, আমি শুনলাম, আমি দেখে আসছি, আমি ঠিক আছে। এই ছিল ওনার কীর্তিকলাপ। কারণ উনি এই যে একবার জামান সাহেব অসুস্থ হয়েছে, উনি এই অফিসে ছিলেন। উনি ওনার মানে একরকম নার্সিং করছেন ওসমান সাহেব। হ্যাঁ, সেবা যত্ন। আমি অসুস্থ হয়েছি, একবার মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছি, 4-5 জন নিয়ে আমার বাসায় গিয়ে হাজির। তারপরে ব্রিগেডিয়ার না কর্নেল নোয়াবলী ছিল সিলেটের হার স্পেশালিস্ট, ওনারাই না অফিসে দেখাইছে, আমার ইয়াতে যাইতে দেয় নাই। আর ব্রিগেডিয়ার নোয়াবলীরে উনি পছন্দ করতেন, ওনার এখানে আমারে পাঠাইতেন কোনো অসুবিধা হইলে। টাইফয়েড হয়েছে আমার, আমারে বাসায় গিয়া সিলেট থেকে আইসা একদম ব্যাগটা রাইখা বেরোনের সাথে নিয়ে চলে গেছেন আমার বাসায়। ওইখান থেকে নিয়ে সিএমএচ এ ভর্তি করছেন, কেয়ার অফ জেনারেল এম এ জি ওসমানী। আমার কাছে এখনো কাগজপত্র আছে, 16টা চিঠি আছে ওনার। জীবনে আমার মতো তুচ্ছ লোক, একটা ক্ষুদ্র লোকের উনি লিখতেন জনাব মুজিবুর রহমান হিরু সাহেব। সাহেব আর জনাবের আমি পর্যায়ে পড়ি না। উনি এত বড় মনের লোক ছিলেন যে চিঠিটা লেখা প্রেস রিলিজ দেওয়ার জন্য আমার কাছে একটা কপি পাঠায়। উনি জানতেন আমি বেশি পড়ালেখা করি নাই, তারপরেও উনি বলছেন যে হিরু সাহেব পড়া বানান টানান দেখা সংশোধন করে প্রেস রিলিজটা দিয়ে। আমি তখন মানুষকে দিয়ে পড়াইছি, পড়াইয়া দেখছি, আমরা কয়েকজন মিলে বৈশা দেখে কারেকশন করে পাঠিয়ে দিচ্ছি। তা আমি আজকে এই দেশ বাংলাদেশ, আমাদের স্লোগান আছে দেশ কার জনতার জনতার। এর পরের শব্দটা পরে বলুন সময় আসলে। হ্যাঁ, আমি জেনারেল ওসমানী সাহেবের একজন সৈনিক, একজন কর্মচারী, ওনার বডিগার্ড ছিলাম আমি এক সময়। উনি ট্রেন থেকে নেমে ওনার কোরআন শরীফটা আমার গলায় দিতেন, ব্যাগটা, আর কাঁধায় দিতেন ঘাড়ে। রিভলভার 4-5 একটা রিভলভার ছিল ওনার। আর শুক্রবারের নামাজ পড়তে পাশে ইয়াতে মদিনা মসজিদে, ওইখানে আমার সকাল 10টায় ফোন করে তুলতেন। উনি জানেন আমি ঘুম থেকে দেরিতে উঠি, তুইলা বলতেন হিরু সাহেব আজকে শুক্রবার, বাস, আর কিছু না, ভালো মন্দ কিচ্ছু না, রেখে দিতেন। আমি রেডি হয়ে আতর টাতর লাগাইয়া আসতাম, আসা ওনারে নিয়ে যেতাম মদিনা মসজিদে নামাজ পড়তে, নামাজ পড়া আবার আসতাম। আর উনি ঢাকা শহরে যত বিয়ে শাদী প্রোগ্রাম সব জায়গায় আমার সাথে নিতেন। উনি কি মনে করতেন এটা আমি, আল্লাহ জানে আর উনি জানেন, আমি জানি না। আমি একটা ক্ষুদ্র মানুষ, আমি ওনার সামনে কিছুই না। ওনার সামনে আমি জনাব আর সাহেবই কেমনে, এটা উনি জানেন আর ওনার আল্লাহ জানেন, আমি জানি না। তো পরিশেষে বলবো এই দেশটায় শান্তি আসুক, এই দেশটায় যারা সরকার চালাইতেছে তাদের ইমান আমার পাকাপোক্ত থাকুক, এবং সঠিক জায়গায় সঠিক লোক নির্ধারণ করে বসাক, এবং দেশটার সম্পূর্ণ দায়িত্ব ওনারা নিয়ে সুন্দরভাবে সাজায় 5টা বছর কমপক্ষে ওনারা সুন্দরভাবে চালাক। তারপরে যদি জনগণ আবার ওনাদেরকে ম্যান্ডেট দেয়, আবার ওনারা এসে বসবো, অসুবিধা নাই তো। এখানে কারো কিছু বলার নেই, এই দেশটা তো কারো বাবারও না, কারো সাহেবেরও না, এই দেশটা বাংলাদেশের জনগণের। জনগণ চাইলে আবার ওনাদেরকে বসাইতে পারে, যদি ওনারা সঠিকভাবে দেশ চালায় দেশের উন্নয়নমূলক কাজ করতে পারেন। এটাই আমার শেষ কথা। জাতীয় জনতা পার্টি আজকে যে পর্যায়ে আসছে, আমরা এই পর্যায় থেকে উত্তোলন করবে সব রকম কাজ করব। সব রকম বলতে কি রাজনৈতিক কাজ, আমরা অরাজনৈতিক কাজে যাব না। আমরা চাঁদা তুলি না, চাঁদা খাই না, চাঁদা তুলি না, চাঁদা নেই না। আমরা কেউ ডোনেট করলে স্বেচ্ছায় সেটা সাদরে গ্রহণ করি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। দর্শক, ডিবিসি প্লাসের সাথে যুক্ত হয়েছেন জাতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক জনাব মুজিবুর রহমান চৌধুরী হিরু, এবং ছবিতে দেখতে পাচ্ছেন যে জাতীয় জনতা পার্টির চেয়ারম্যান মাঝখানে রয়েছেন জনাব হুমায়ুন কবির আকন, এবং সামনে আরো রয়েছেন জামালউদ্দিন খান ভাইস চেয়ারম্যান। তো দর্শক, আপনারা সংক্ষিপ্ত জীবনী শুনলেন
জেনারেল ওসমানী সাহেবের সংক্ষিপ্ত জীবনী। তো আমি আমি এই মুহূর্তে যার সাক্ষাৎকার নিছি জনাব মুজিবুর রহমান চৌধুরী হিরু, তিনি কিন্তু তার ইতিহাস একটানা 3 দিন বলতে পারবেন। 3 দিন মানে 72 ঘন্টা, এর ভিতরে তার ইতিহাস শেষ হবে না। দর্শক, আমি শাহাদাত বাবুল, ডিবিসি প্লাস, ঢাকা।